বৃষ্টি একটু এসে ভিজিয়ে দিল এই জনশূন্য রাস্তার উপর। মাঝে মাঝে বেশ গা ছমছম করা জঙ্গলের পাশ দিয়ে মধ্য দিয়ে আমাদের হাঁটতে হচ্ছে, কিন্তু না, আর বেশি হাঁটতে হলো না। তখনও সূর্য আলো আছে। আমরা সেই সময় এসে একটা উন্মুক্ত জায়গায়, এই প্রান্তটা ভুজানি জঙ্গলের শেষ প্রান্ত, আর অপর প্রান্তটাই শুরু হচ্ছে গিয়ে লাটখোপড়ির জঙ্গল। মজার বিষয় হলো, একটু আগে যে বৃষ্টিতে ভিজে গিয়ে আমাদের যে স্যাঁতস্যাঁতে ভাবটা, এই রোদ্দুরে খানিকটা কাটিয়ে নিলাম, কিন্তু তার থেকে আনন্দ পেলাম বিশাল একটা উন্মুক্ত ফাঁকা অঞ্চল পেয়ে। একদিকে সেই ঘন জঙ্গল, আর একদিকে দেখা যাচ্ছে মেঘের কোলে নন্দা ঘুমটিকে। খুব ইচ্ছে করলো সবার এইখানেই টেন্ট করার, তাই জন্য অপেক্ষাও করা হলো। কিন্তু ইন্দার সিং ঘুরে ফিরে এসে খবর দিল জল এখান থেকে অনেক দূরে, সুতরাং ধারে কাছে টেন্ট করা খুব মুশকিল। পূর্ণিমার রাতে এইসব দৃশ্য অবাক করে দেয়, বারবার ফিরে আসতে ইচ্ছে করে। যাই হোক, টেন্ট করা হলো না, আমরা আবার হাঁটা শুরু করলাম। ঠিক হলো লাটখোপড়ির জঙ্গলে। এই যে বাঁশের জঙ্গলটা, এইখান থেকেই ধরে নেওয়া যায় শুরু হয়েছে লাটাখোপড়ির জঙ্গল। লাটাখোপড়ির কথাটার অর্থ হলো এক বোবার মাথা। এক বোবা নাকি এখানে ভেড়া চড়াতে এসছে, তারপরে তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার খোপড়িটা পাওয়া গেছে। সেই থেকে এই জঙ্গলের নাম হয়ে যায় লাটাখোপড়ির জঙ্গল। দেখা যাক আমাদের গাইড কোথায় নিয়ে গিয়ে আজকের যাত্রা শেষ করায়, যেখানে আমরা তাঁবু করে এই জঙ্গলের মধ্যে থাকব, এনজয় করব জঙ্গলের এসেন্স সারা রাত ধরে। আমাদের ভেতরে সবার মধ্যে একটা আলোড়ন যে শেষ পাহাড়, এবার জঙ্গলের নতুন স্বাদ। সত্যি এই রুটের যে বিচিত্র বিকাশ বা বিচিত্র স্বাদ, সেটা এনজয় করা যায় এক প্রতি মুহূর্তে। একটু পরেই চেঞ্জ হয়ে যায়। আমরা এইখানেই তাঁবু করেছিলাম, কিন্তু সারা রাত জেগেছিলাম আগুন জেলে। গাইড পোর্টাররা যথেষ্ট সতর্ক ছিল। তারা ভোজালি এবং কাঠ থেকে এবং বাঁশ থেকে বানানো কিছু সুচালো অস্ত্র তৈরি করে তারাও যথেষ্ট সতর্ক ছিল ভালুক এবং অন্য যেসব হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য। আমরাও তাই সারা রাত কাটিয়ে দিলাম শুধু গান বাজনা করে। দু একজন অবশ্য শরীর খারাপের জন্য তাঁবুতেই কাটিয়ে দিল। কিন্তু সত্যি গত রাতের শুধু কয়েকটা কর্কশ আওয়াজ ছাড়া, অর্থাৎ কিছু বিজাতীয় শব্দ ছাড়া, এমন কিছু জঙ্গলি আওয়াজ বা জঙ্গলি ঘটনা আমাদের স্মৃতিতে নেই। কিন্তু এটা নিঃসন্দেহে এই নিস্তব্ধ জঙ্গলপুরীর যে জঙ্গলি এসেন্স বা তার গন্ধ স্বাদ, একবারে মন প্রাণে ভরে আমরা কিন্তু পরের দিন যাত্রা শুরু করলাম এই লাটাখোপড়ির জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে সকাল 8টা নাগাদ। সত্যি রোদ্দুর আসা মুশকিল এইরকমই ঘন জঙ্গলেতে। মাঝে মাঝে জঙ্গল বড় বড় গাছের ফাঁক দিয়ে দেখা যায় দূরের পাহাড়ের গ্রাবরেখা, আর তার পেছনে নীল আকাশের খানিকটা ফাঁক। যে যেরকম রিদিমে হাঁটছে সে সেরকম এগিয়ে যাচ্ছে, ফলে মাঝে মাঝেই কিন্তু যে একা হয়ে যাচ্ছে তার একটা ছোট্টখাট্ট সন্দেহের সুর ভেসে আসছে যে পথ হারালাম না তো। প্রত্যেক মুহূর্তেই কিন্তু পথ হারাবার একটা সম্ভাবনা রয়েছে এই লাটাখোপড়ির জঙ্গলের মধ্যে। কিছু কিছু জায়গা এমনও আছে যে হয় গাছটাকে টপকাতে হলে তোমাকে খানিকটা ক্লাইম্ব করতে হবে, আর তা নাহলে গাছের নিচ দিয়ে যেতে গেলে স্যাক ফ্যাক খুলে তারপরে গাছের তলা দিয়ে বেরোতে হবে।
যাই হোক, এই জঙ্গলি লড়াইয়ের পরই প্রথম পেলাম এই উন্মুক্ত স্থান। মনে হচ্ছিল যে সুতল গ্রামের খুবই কাছে চলে এসেছি। সত্যি তাই। এইখানেও কিন্তু অনেকে এসে টেন্ট করে থাকে, তাদেরও কিন্তু এই ধরনের সুন্দর দৃশ্যের সঙ্গে তাঁবুর মধ্য থেকে মোকাবেলা হয়ে যায় সকাল কিংবা বিকেলে। যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এই সুতল গ্রামেতে যদি পারা যায় একটা ভেড়া সংগ্রহ করা, কিছু নুন সংগ্রহ করা, কিছু হলুদ সংগ্রহ করা, কিছু তেল সংগ্রহ করা, তাহলেই আমরা এইখানে রাত কাটাবো। যদি কারো গ্রামের বাড়িতে হয় তাও, অথবা আমাদের তাঁবু করে। কিন্তু এত সুন্দর ক্ষেত, এত সুন্দর গ্রাম, গ্রামের কোনো লোকই খুঁজে পেলাম না এখানে। অপেক্ষা করলাম, দেখলাম আমাদের গাইড বা পোর্টারদের মধ্যে কারুর যদি পরিচিত এখানে গ্রামের কেউ কোনোভাবে একটু বেরোয়, তাদেরকে রিকোয়েস্ট করে যদি পারা যায় এই সব জিনিসগুলো যেগুলো আমাদের কাছে এখন আর নেই, ফুরিয়ে গেছে, সেগুলো একটু সংগ্রহ করে নেওয়া। আস্তে আস্তে টিম মেম্বার এবং গাইড পোর্টাররা সবাই এসে হাজির হলো। সবাই কিন্তু অপেক্ষা করছি যে হয়তো বা ভেড়া পেয়ে যাওয়া যাবে, হয়তো বা নুন এখানেই পাওয়া যাবে। কতক্ষণ আর অপেক্ষা। আমাদের গাইড এবং একজন পোর্টার গভীর উৎসাহে তারা চারিদিকে খুঁজে বেড়ালো। সারা গ্রাম ছানবিন করলো, ওপর থেকে চেঁচামেচি করলো, কোনো লোককে খুঁজে পাওয়া গেল না যারা আমাদের ওই রসদগুলো দিতে পারে। অগত্যা ডিসিশন হলো, চলো আগে বাড়ো। আমরা সুতলের শেষ প্রান্তে যদি যে গ্রামের বা বাজারহাট আছে সেইখানেই যদি ওটা পেয়ে যাই, তাহলে ওইখানে গিয়ে থাকবো। অগত্যা দীর্ঘ হাঁটা পথ, ভাবা গেছিল এইখানেই হয়তো শেষ হবে আজকে, কিন্তু হলো না। আবার চলতে শুরু করলাম আমরা আপার সুতলকে বিদায় জানিয়ে। এবার এসে পৌঁছে গেছি। এখানেও যথেষ্ট ঘনবসতি আছে, যথেষ্ট। আর আমরা যেন একটা সমতলই গন্ধ পেয়ে গেলাম। অর্থাৎ কি না, সমতলের যেসব রসদ এখানে আমরা আশা করতে পারি সবই যেন এখানে আছে। তাই আমাদের কোনো আর চিন্তা রইল না, চলো এবার সবকিছুই এখানে পাওয়া যাবে, এইখানেই আমরা থেকে যাই, আর এগোবো না। সেই মতো আমরা থেকে গিয়ে এই দৃশ্য দেখছি পরের দিন সকালের। সূর্য ওঠার পরই আমরা একটু গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম। দেখলাম সূর্য ওঠার আগের থেকেই এরা ব্যস্ত হয়ে পড়েছিল এই গ্রামের জীবনের সঞ্চালনেতে। কেউ শহরের দিকে চলেছে, কেউ ক্ষেত খামারেতে কাজ করছে, কেউ আবার চলেছে কোনো রুগীকে যথেষ্ট রকমভাবে আগলে ঘোড়ার পিঠে চড়িয়ে লোক লস্কর সংগ্রহ করে তাকে সমতল অঞ্চলে বা ডাক্তারখানা বা হসপিটাল যেখানে আছে সেইখানে নিয়ে যেতে। সত্যিই দেখলে অবাক লাগে পাহাড়ি লোকদের কত দুঃখ দুর্দশা। তাই নিয়েও তারা এখানে চাষবাস করছে, বাড়ি ঘরদোর বানাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর আলু, কি ফলন, ছোট্ট একটু ক্ষেত, সেই ছোট্ট ক্ষেতেতে প্রচুর প্রচুর আলু ফলেছে। আমাদের দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম সেই আলু তোলার দৃশ্য। একবারে পিওর গ্রামের চাষি, তার সপরিবারে নাতি নাতনি সহ চলে এসছে খেতে, আলু তুলছে। এই আলুর স্বাদ কিন্তু একদম আলাদা। পাহাড়ের একদম মেটের মাটির থেকে তুলে আনা যে জলজ আলু, এর স্বাদই একদম আলাদা। আমরা এই বাজার থেকে এই আলু কিনেই রান্না করে কিন্তু এই গ্রামেতে খেলাম।
সত্যি এই দৃশ্য আমাদের কিন্তু বেশ আনন্দ ধরে উপভোগ করার জন্য অনেকটা সময় কাটালাম। এরা কিন্তু এদের মনোযোগ সহকারে ক্ষেতের যে কাজ তা করে গেল, আমরা শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখলাম আর ভাবতে থাকলাম আমাদের এই অ্যাডভেঞ্চার বা আমাদের এই পর্বত অভিযানের যে সংগ্রাম, সেই সংগ্রাম আর এই পাহাড়ি লোকদের জীবন সংগ্রামের কত ফারাক। এইটা এদের বাজার স্থল। মোটামুটি গ্রামের চারিদিক থেকে যারাই যেখানে থাকো এইখানে এসে সরকারি রেশন যেরকম আছে সেই রকম সব কিছুই এখানে পাওয়া যায়। আমরা সেই বাজারের মধ্যেই একটা ঘরেতে আছি। এই সব বাচ্চা কাচ্চা দেখুন কিরমভাবে পিঠে একটা টুকরি নিয়েছে, এই টুকরিতে করেই সে মাল নিয়ে কোথাও থেকে কোথাও হয়তো যাবে। ওই গ্রাম থেকে এত সুন্দর দৃশ্য এই গ্রামবাসীদের কাছেই শুনেছি। বেশ কিছু বিদেশিনী আছে যারা বছরে অন্তত 1 মাসের মতন করে এসে এই গ্রামেতে থাকে। আমরা কিন্তু এবার ফিরে চলেছি যতটা হাঁটতে হয় সেইভাবেই হেঁটে গিয়ে যে মোটর হেড পাবো সেইখান থেকে চলে যাব ঘাটে। গ্রাম ছেড়ে চলে এসেছি, দূর থেকে দেখছি এই গ্রামকে, ঘনবসতি, বেশ হৃষ্টপুষ্ট গ্রাম, অর্থাৎ বর্ধিষ্ণু গ্রাম। গ্রামের শেষ প্রান্তে রয়েছে গ্রামের একটা বেশ সুন্দর স্কুল, এই যে দেখা যাচ্ছে স্কুলটি। আবার সেই খেলার মাঠ থেকেও আমরা এরকম ভাবে দেখতে পাই কত সুন্দর পাহাড়ি দৃশ্য, অর্থাৎ সেই নন্দাঘুন্টি বা ত্রিশূলের কিছু অংশ। মনে হয় এই নিচের যে পাশটি সবুজ ঘাসে ঘেরা সেইটি হতো আমাদের কৈলবিনয়ক পাস। আমরা ফিরে চলেছি ধীরে ধীরে। তারা নেই, আজকেই গিয়ে গাড়ি পেয়ে যাব, জিপ পেয়ে যাব, সেই জিপে চলে যাব, আবার সেই নাগরিক জীবনের স্রোতেতে মিশে যাব ঘাটেতে। কথা ছিল আমরা ঘাটে না গিয়ে এই পথ দিয়েই চলে যাব কুয়ারি পাসেতে, অর্থাৎ ডাকুয়ানি হয়ে ঝিঝিপানা গ্রাম হয়ে যাব কুয়ারি পাস, ওপাশে যোশীমঠে। কিন্তু আমাদের রসদ এবং সবার মতামত বিনিময়ের পর ঠিক হলো যে না, আমরা কুয়ারি পাস পরের বার যাব, যোশীমঠে